শুভ সন্ধ্যা। সারা ভারত কৃষক সভার ফেসবুক পেজ এই সময়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে 1433 বঙ্গাব্দের শুরুতে এই প্রথম আমরা আপনাদের মুখোমুখি হয়েছি, তাই এই সুযোগে আমাদের এই আলোচনা আজকে যারা শুনছেন কিংবা আগামী দিনে শুনবেন তাদের প্রত্যেকের প্রতি রইল আমাদের শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম শাহ মহোদয়কে। আমি ডক্টর শাহকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা রয়েছে তাতে দুটো বিষয় রয়েছে। একটা তো হলো যে পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ, অর্থাৎ ইরানকে কেন্দ্র করে যে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে, মাঝখানে যদিও যুদ্ধ বিরতির বিষয় নিয়ে আলোচনা চলছিল, কিন্তু সে আলোচনা বেশি দূর অগ্রসর হয়নি, সমস্যাগুলো রয়ে গেছে। এটা একটা বিষয় আজকে আমাদের আলোচনার। আর দ্বিতীয় আরেকটি বিষয় হলো ভারতবর্ষের অর্থনীতির বর্তমান চিত্র। কিছুদিন আগেই আমরা দেখলাম বিভিন্ন মিডিয়াতে খবর হয়েছে যে এতদিন ধরে 2014 সাল থেকে আমাদের দেশে যিনি বিশ্বগুরু নামে পরিচিত, তিনি তার 56 ইঞ্চি বুক বাজিয়ে তিনি প্রচার করছিলেন, এবং তার যারা প্রচারক তারাও সারা দেশ জুড়ে প্রচার করছিলেন যে ভারতবর্ষ নাকি খুব অচিরেই বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। কিন্তু লক্ষণীয়ভাবে আমরা দেখলাম যে ভারতবর্ষের অর্থনীতির উন্নতি তো ঘটেইনি, বরঞ্চ অবনমন ঘটেছে, এবং সেটা ভারতবর্ষে সারা বিশ্বের মধ্যে এখন 6 নম্বরে এসে উপস্থিত হয়েছে। এই বিষয়গুলো আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। প্রথম আলোচনা যেটা আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো সেটা হলো এই যে ইরানকে কেন্দ্র করে যে যুদ্ধ চলছে, এবং যেটা আসলে সবচেয়ে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো সারা পৃথিবীর একটা বিরাট অংশের তেল এবং গ্যাস, এটার যে পরিবহন সেটা হরমুজ প্রণালীর মাধ্যমে সেটা হতো। এই যে সমস্যাটা এখন ব্যাপক আকার ধারণ করেছে যুদ্ধকে কেন্দ্র করে, এটা বর্তমানে কি অবস্থায় রয়েছে? না দেখুন, যখন আমি এই অঞ্চলটা নিয়ে কথা বলছি, হ্যাঁ, যার প্রভাব গোটা পৃথিবীতে পড়ছে, তো আমার দর্শক শ্রোতারা নিশ্চয়ই এটা বুঝতে পারবেন। হ্যাঁ, নিশ্চয়ই। যে আমরা যখন মানে জিওপলিটিক্যাল যে জায়গাটা নিয়ে কথা বলছি, এটাই কিন্তু এই মুহূর্তে একটা যুদ্ধ চলছে না। যদি আমি পশ্চিম মানে এশিয়া, ওয়েস্ট এশিয়া ক্রাইসিস বা ওয়েস্ট এশিয়া ওয়ার বলি, যুদ্ধ বলি, এখানে একসঙ্গে কিন্তু একগুচ্ছ যুদ্ধ চলছে। এই যুদ্ধগুলোর মধ্যে আপনার যেমন রয়েছে আপনার সরাসরি ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্ট রয়েছে, কিছু সিভিল ওয়ার রয়েছে, মানে গৃহযুদ্ধ চলছে কোনো কোনো জায়গায়, হ্যাঁ, আবার কোথাও কোথাও প্রক্সি ওয়ার, মানে অন্যান্য কান্ট্রি, বাইরের দেশগুলো তারা কিন্তু এই যুদ্ধটাই ইনভলভ। প্রক্সি ওয়াতে তারা ইনস্ট্রুমেন্ট দিচ্ছে, সরাসরি সাপোর্ট করছে, এবং তার সঙ্গে কিছু কিছু রিজিওনাল রাইভালরিজ রয়েছে, যেমন ইরাকের সঙ্গে ইরানের একটা এই যে কনফ্লিক্ট। তাহলে এই পশ্চিম এশিয়ায় এতগুলো কনফ্লিক্ট একসঙ্গে চলছে। আপনি যদি একটার পর একটা আসেন, তাহলে প্রথমেই বলতে হয় ইসরায়েল এবং তার সঙ্গে আপনার প্যালেস্তাইনের যে কনফ্লিক্ট, গাজা এবং ওয়েস্ট ব্যাংক, এই দুটো ভূখণ্ড নিয়ে, এবং সেখানে ইসরায়েলের সঙ্গে হামাসের একটা 2023 সাল থেকে কিন্তু চলছে। এবং এটার যে ভয়াবহতা, মানে লক্ষ লক্ষ শিশুর না খেতে পাওয়া, মানে কঙ্কালসার চেহারা, এবং আমরা যে ভয়াবহ, এরকম ভয়াবহতা আমরা ইদানিং কালের মধ্যে দেখিনি। মানে কোনো যুদ্ধে এত ব্যাপক ক্ষয়ক্ষতি, এত ভয়াবহতা, এমনকি ত্রাণ সামগ্রী নিয়ে, যুদ্ধ জাহাজগুলো খাদ্য সামগ্রী নিয়ে, বাচ্চাদের বেবি ফুড নিয়ে, প্রয়োজনীয় ওষুধপত্র নিয়েও কিন্তু তারা পৌঁছতে পারছে না, সেই পুরোপুরি অবরুদ্ধ একটা জায়গা। এবং এটা কি, এটা তারা প্রত্যেকেই নিজের সভরেন্টি চাইছে, জেরুজালেমকে দখল করার একটা প্রচেষ্টা। কে কার ভূখণ্ড কাকে ছাড়বে, কারণ এই ভূখণ্ডের একটা দীর্ঘ ইতিহাস আছে, আমাদের এখানে আলোচ্য বিষয় না, আমরা ঢুকছি না। তাহলে এইটা একটা জায়গা যেখানে, এবং সরাসরি ইসরায়েল কার কার মদত পাচ্ছে, আমেরিকা কতটা মদত দিচ্ছে, এই ব্যাপারগুলো অত্যন্ত পরিষ্কার, কারণ তারা তাদের অস্ত্রের বিজনেসের জন্য টাই-আপ তাদের মধ্যে রয়েছে। এটা একটা পার্ট। দ্বিতীয় যদি আপনি দেখেন, তাহলে ইরানের সঙ্গে ইসরায়েলের, আমি বলবো এটা ছায়া যুদ্ধ, শ্যাডো,
ছাড়ো। কারণ একটা যুদ্ধে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কথা, যদি ইরান চেপে গিয়ে থাকে আলাদা কথা, হাইড করে, হুম। অথবা ধরুন হাইড করছে, মানে আমেরিকা সবটা বলতে চাইছে না, বলতে ইসরায়েল চাইছেন বলছে না না। সেই কারণ না হলে কিন্তু যেমন ইরান থেকে মিসাইল, তেহরান হুম। থেকে মিসাইল যেমন ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে, হুম। বিশেষ করে দক্ষিণ ইসরায়েলের একটা বড় অংশ কিন্তু হুম। রক, এই অংশটা, বড় অংশটা, হুম। এটা কিন্তু ভালোভাবে ক্ষতিগ্রস্ত। একই সঙ্গে ইরানেরও ক্ষয়ক্ষতি হচ্ছে, বেশ কিছু সুপ্রিম লিডার তাদের মারা গেছে। হুম। হুম। কিন্তু এখনো পর্যন্ত যুদ্ধের যে ব্যাপক, এদের যুদ্ধের মধ্যে একটা অদ্ভুত জায়গা আছে, যে এই যুদ্ধটা যেন খুব দ্রুত না হয়, হুম। হুম। খুব তীব্র অ্যাটাক হবে না, তীব্র অ্যাটাকের ভঙ্গি থাকবে, হুম। কিন্তু যুদ্ধটাকে দীর্ঘদিন প্রলং করতে হবে, টানতে হবে। টানতে মানে এই যুদ্ধটার সঙ্গে একটি অর্থনীতির সম্পর্ক আছে সম্ভব আছে। গোটা পৃথিবী জুড়ে। এটা আমাদের মূল জায়গা, আপনি যে হুম। জায়গায় হুম। জানতে চাইছেন। হুম। হুম। সেই। তৃতীয় যদি আপনি আসেন, সেটা হচ্ছে আপনার সিরিয়াতে যে সিভিল ওয়ার, হুম। এই সংকটটাও কিন্তু দীর্ঘদিন থেকে চলছে। হুম। এবং এটা কাদের মধ্যে চলছে? সিরিয়া গভর্নমেন্টের সঙ্গে র্যাবেলস যে গোষ্ঠী, তাদের মধ্যে চলছে। কিছু এক্সট্রিমিস্ট গোষ্ঠী আছে, এদের মধ্যে চলছে। এবং এই যে সিরিয়ার যে সিভিল ওয়ার, এখানে কিন্তু টার্কি, ইরান, ইউনাইটেড স্টেটস, এরাও কিন্তু এখানে ইনভলভ। এবং এফেক্টেড কান্ট্রি যদি বলেন, সিরিয়া তো হচ্ছেই, তো তুরস্ক কিন্তু কোনো না কোনোভাবে এফেক্টেড। কারণ তুরস্ক কিন্তু একটি রিফিউজির একটা বোঝা কিন্তু তাকে বহন করতে হচ্ছে এটা। এবং তার সঙ্গে জর্ডন এফেক্টেড, সেখানেও আপনার রিফিউজি ইনফ্লাক্স আছে, প্রচুর পরিমাণ রিফিউজি জর্ডন দিয়ে, কারণ অনেকেই জর্ডন দিয়ে দেখবেন ওখান দিয়ে পাস করার চেষ্টা করে এটা। এবং কিছুটা হলেও অন্যান্য কিছু জায়গা আছে যেগুলো, লেবানন অনেকটা এফেক্টেড, এই জায়গাগুলো। এখন তো লেবাননের সঙ্গে ইসরায়েল আবার ডিরেক্ট অনেক ক্ষেত্রে এই যে জায়গাটা, কেমন ইয়েমেনেও একটা সিভিল ওয়ার চলছে। ইয়েমেনও কিন্তু শুধু হরমুজ প্রণালী না, ইয়েমেনও বলছে তার দিকের যে প্রণালী আছে, যেটা দিয়ে অন্তত 8 থেকে 10% পেট্রোল ইন্টারন্যাশনালি সরবরাহ হয়, ওইটাকেও বন্ধ করে দেওয়ার কথা তারা বলছে, হুমকি কিন্তু আসতে শুরু করেছে। আচ্ছা। এছাড়া ইরাকে তার নিজস্ব কনফ্লিক্ট আছে, তার যে ইনস্টেবিলিটি, তার মিলিশিয়া কনফ্লিক্ট, সবকিছু মিলে দেখুন অদ্ভুত একটা কনফ্লিক্ট। তাহলে পশ্চিম এশিয়া জুড়ে যে একটা দীর্ঘস্থায়ী একটা সিভিল ওয়ার, তার সঙ্গে রিজিওনাল কনফ্লিক্ট, তার সঙ্গে ডিরেক্ট ওয়ার, তার সঙ্গে শ্যাডো ওয়ার, এইটা একটা দীর্ঘদিন, এটা আজকে তো না, গালপর তো সেই 90s থেকে শুরু হয়েছে। যখন ইরাকের স্বাধীনতার নামে সাদ্দাম হোসেনকে হত্যা করতে হবে, সাদ্দাম হোসেনকে শেষ করতে, ফাঁসি দিতে হবে, ইরাককে স্বাধীন করব। এখন আমেরিকা যুক্তরাষ্ট্র যাদের স্বাধীন করে, তাদের থেকে পরাধীন বোধহয় কেউ হয় না, তাদের থেকে দুরবস্থা। কারণ আফগানিস্তানকে স্বাধীন করেছে, কাদের থেকে স্বাধীন করলো আফগানিস্তানকে? স্বাধীন করলো আপনার তালিবানদের। কেন না, ইসলামিকদের মধ্যে তালিবান, মানে যদি আমি আইসিস এর কথা বাদ দিই, তারপরেই অন্যতম কট্টর ভয়াবহ জঙ্গি গোষ্ঠী হচ্ছে আপনার তালিবান গোষ্ঠী। এই তালিবানরা যখন বামিয়ানে বুদ্ধ মূর্তি ধ্বংস করলো, আমরা তখন ছোট, তখন শিউরে উঠেছিলাম এইভাবে এটা করা যায় কেন। এবং তখনকার যিনি শাসক, তাকে ল্যাম্পপোস্টে দেওয়া, আপনার মনে থাকে যে ল্যাম্পপোস্টের মধ্যে চৌরাস্তায় ল্যাম্পপোস্টের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই ভয়াবহ তালিবান থেকে আফগানদের মুক্ত করতে হবে, মুক্ত করা হলো। আমার 8 থেকে 12 বছর যে সময়টা প্রয়োজন, ওখানকার গ্যাস, ওখানকার তেল, ওখানকার পেট্রোলিয়াম, ওটাকে এক্সট্রাক্ট করতে যতটুকু সময় লাগে, এটা পরিবহন করে আমার নেওয়া হয়ে গেল, সমুদ্রের নিচে দিয়ে পাইপলাইন হয়ে গেল, আমি এটাকে ডাস্টবিনের মতো ছুঁড়ে ফেলে দিলাম, কাদের হাতে দিয়ে এলাম? আবার সেই তালিবানদের, সেই ভয়ঙ্কর যাদের থেকে আমি স্বাধীন করলাম, আমি তাদের হাতে উপহার হিসেবে দেশটাকে দিয়ে এলাম। এবং মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে আমেরিকার স্বাধীনতা। না, আমি এখানে একটু আপনাকে একটু ইয়ে করছি। এই যে আপনি বললেন যে এই যে পশ্চিম এশিয়ার ভেতরে যে অভ্যন্তরীণ যে সমস্যাগুলো, মানে যুদ্ধ একটা চলছে, কিন্তু প্রত্যেকটা দেশের ভেতরেই একটা অস্থিরতার পরিবেশে, এর পেছনে কি আমেরিকার কোনো যোগ রয়েছে? এটা তো বলছি, আমেরিকার একটু লিঙ্কটা বুঝতে পারবেন, আমি অর্থনীতি ছাত্র, আমি বলতে পারি লিঙ্কটা। সেটাই। যে ধরুন, যে আমি কেন বললাম যে ইরানের আর ইসরায়েলের শ্যাডো ওয়ারটাকে একটা লম্বা সময় ধরে টানতে হবে। হরমুজ প্রণালী ইরান বন্ধ করবে, আমেরিকা কখনো অবরোধ করবে, আমেরিকা আবার একটা যুদ্ধবিরতি চুক্তিতে আসবে, আবার যুদ্ধবিরতি যখন হয়ে যাচ্ছে ভাব, তখন ইসরায়েল গিয়ে লেবাননে বোমা ফেলবে, ভেস্তে যাবে। আবার যখন একটা যুদ্ধবিরতির ভাব আসবে, তখন আবার আমেরিকা গিয়ে হরমুজ প্রণালী অবরোধ করবে। কারণ এটা হচ্ছে দেখুন একটা লিঙ্ক। আমি যদি এখনই বলি আপনাকে যে ভেনেজুয়েলাতে যেটা করা হবে, এবং রাতারাতি তার ওখানকার নির্বাচিত শাসককে রাতারাতি বন্দি দশায় পিছনে, মানে পিছমোড়া করে বেঁধে বন্দি দশায় থাকে, এইভাবে কিডন্যাপ কাকে করে? কোন দেশের নির্বাচিত শাসককে? ভেনেজুয়েলা অপরন্ত তেলের ভান্ডার। এখন মজা দেখুন যে কিভাবে যেটা যুক্ত থাকে, যে হরমুজ প্রণালী দিয়ে এখনই যদি যেমন স্বাভাবিক ফ্লো থাকে, যেভাবে পেট্রোলিয়াম আসে, তাহলে ভেনেজুয়েলা থেকে আমেরিকা যতটুকু তেল উত্তোলন করবে, এটা ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু ওই দামে বিক্রি করা যাবে না, সেই কম্পিটিশনটা কমাতে হবে। এই কম্পিটিশন কমাতে গেলে কোথাও না কোথাও রাশিয়াকেও ব্লক করতে হবে।
তাই রাশিয়ার পেট্রোল ইন্ডিয়া কিনতে পারবে না। পারবে না, হ্যাঁ সেটা। একটা সভরেন কান্ট্রি, হ্যাঁ হ্যাঁ। স্বাধীন দেশ, হুম স্বাধীনভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, হুম। তাকে ডিকটেট করছে আমেরিকা বসে যে আমি তোমাকে 50 থেকে 500 গুণ অব্দি শুল্ক বসিয়ে দেবো, হুম তোমার কোনো প্রোডাক্ট আমার দেশে ঢুকতে দেবো না, হুম। আমি তোমাকে অর্থনৈতিক অবরোধ হবো। ইন্ডিয়া তো ছোট কোনো কান্ট্রি না, না ইন্ডিয়া তো ইরান না না। যে তাকে অবরোধ করা যায়। হুম। কিন্তু তাকে অর্থনৈতিকভাবে অবরোধ করার কথা হচ্ছে, যে কাণ্ড কিউবার সঙ্গে করেছে, যেটা সে অন্যান্য দেশের সঙ্গে করে, যেটা ভেনেজুয়েলার সঙ্গে করছে এখন, হুম। যেটা ইরানের সঙ্গে দীর্ঘদিন থেকে করে আসছে এই অবরোধটা, হুম। এই হুমকি কিন্তু ভারতের প্রতি আসছে। হুম। এবং দেখা যাচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান অনেক বেশি পেট্রোনাইজড, হুম অনেক বেশি প্যাম্পার্ড, হুম। পাকিস্তানকে অনেক বেশি তোল্লাই দিচ্ছে আমেরিকা। আমেরিকা সেই। এই যে জিওপলিটিক্যাল সিচুয়েশনটাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা, হুম। রাশিয়ার পেট্রোলটা আমি ইন্ডিয়াকে এখন থেকে পর্যন্ত কিনতে পারবে না, হুম। কারণ আমি ভেনেজুয়েলার পেট্রোল ব্যবহার করবো, বিক্রি করবো তোমাকে, আমি ভেনেজুয়েলা অবরোধ করেছি, তার পেট্রোলটা আমি বিক্রি করবো। এইটার জন্য ইরানকে বলছে তুমি স্টকটাকে হোল্ড করো, তোমাকে তো তাড়াহুড়ো করার দরকার নেই, তুমি তোমার শেয়ার পাবে, হরমুজ প্রণালীটা আপাতত ভাই বন্ধ করো। মানে মনে হতে পারে এটা অবাস্তব, অবাস্তব সেই। কিন্তু ওয়ার এবং অর্থনীতি হুম। এখানে সবকিছুই সম্ভব। সম্ভব। মানে একটা স্বাধীন রাষ্ট্রকে যখন বলছে তুমি রাশিয়া থেকে পেট্রোল কিনতে পারবে না, এটা তোমার কল্পনার বাইরে, হুম। সেটা সম্ভব হচ্ছে। হুম। 500 গুণ পর্যন্ত শুল্ক বসিয়ে দেবো, হুম। সেই হুমকি এবং তার কিছু কিছু বাস্তবতা, 50 গুণ 60 গুণ 100 গুণ বসানো, সেটা মানে 50%, 60%, 100% বসানো, সেটা সম্ভব হচ্ছে। অদ্ভুতভাবে ইসরায়েল এরকম অমানবিক কাজ করছে, মানবতা বিরোধী কাজ করছে, তার পাশে দাঁড়িয়ে একটা একটা করে পশ্চিম এশিয়ার কান্ট্রিগুলোকে আক্রমণ করার জন্য সে মদত দিয়ে যাচ্ছে। আবার একই সঙ্গে ইরানে কি ঘটছে না ঘটছে, ইরান যখন বেশি করে যখন অ্যাটাকিং মোডে যাচ্ছে, তখন রাশিয়াকেও পর্যন্ত রিকোয়েস্ট করছে, পুতিনকে পর্যন্ত ফোন করা হচ্ছে, মিস্টার ট্রাম্প পুতিনকে ফোন করছেন যে আপনি একটু দেখুন, ওদের সঙ্গে কথা বলুন, কেমন প্রয়োজনে আমি ইন্ডিয়াকে বলে দিচ্ছি কিছুদিন আপনার থেকে তেল কিনতে পারবে। তো এই সবটাই হচ্ছে একটা অর্থনৈতিক বিষয়, এবং এই যুদ্ধটা, এই শ্যাডো ওয়ারটা দীর্ঘদিন ধরে চলবে, এই অস্থিরতা দীর্ঘদিন চলবে, কারণ এটার মধ্যে দিয়ে হরমুজ প্রণালীটাকে অবরোধে রাখতে পারলে আমেরিকার নিজস্ব স্টক যেটা আছে, পাশাপাশি তার যে ভেনেজুয়েলার থেকে একটা এই যে রিসোর্স যেটা, এই যে পেট্রোলটা, এইটা অন্তত রিফাইন করে এটা যখন পৃথিবীর মার্কেটে অনেক অনেক বছর ধরে সে বিক্রি করতে পারবে। এই যে ইরাকে আজ সমস্যা এখনো পর্যন্ত মেটেনি, কিন্তু না, মানে 90-এর দশকে বলা হলো যে আমার সমাধান করে, আধারকে সমাধান করে দিয়েছে সাদ্দাম, এমন মনে হলো সাদ্দাম হোসেন মারা গেলেই সবটা সমাধান হয়ে যাবে, এমনকি গাদ্দাফি মারা গেলেই সবটা সমাধান হয়ে যাবে। এই প্রত্যেকটা দেশের ক্ষেত্রে মনে হচ্ছে যে এই শাসক তোমার সমস্যা, তোমরা শাসককে সরিয়ে দাও, আমরা আমাদের শাসক নিয়োগ করব, মানে আমরা কাঠপুতলি সরকার নিয়োগ করব, আমরা সবকিছু সমাধান করে দেবো। আসলে কিন্তু যেটা ওই ইরানেও যেটা তারা করতে চেয়েছিল, এটা করতে চাইছে, আজকে করতে চেয়েছিল, কিন্তু এখন যেহেতু ইরান শক্তিশালী প্রতিপক্ষ, ইরানের কিছু নিজস্ব স্ট্র্যাটেজি আছে, এবং ইরান যুদ্ধটা করছে অর্থনৈতিকভাবে, কারণ ইরান জানে এই যুদ্ধটা কিন্তু অর্থনৈতিক কারণে হচ্ছে। তাই ইরানও কিন্তু লো প্রাইস, কম খরচে লো কস্ট মিসাইল দিয়ে যুদ্ধ করার চেষ্টা করছে। তারা তাদের নিজস্ব স্টকগুলোকে অভ্যন্তরে রেখে দিচ্ছে, কিছু কিছু অ্যাটমিক এনার্জি থ্রেট সেটাকেও বজায় রাখছে, সবটা বজায় রেখে খুব ধীরে সুস্থে, এবং ওইখানকার যে রিজিওনাল গোষ্ঠীগুলো আছে এই গোষ্ঠীগুলোকে সঙ্গে নিয়ে, এবং কোথায় কোথায় অ্যাটাক করছে আমেরিকার যেগুলো অর্থনৈতিক ঘাঁটি, আমি এগুলোকে যুদ্ধ ঘাঁটি বলবো না, কারণ একটাও তার যুদ্ধ ঘাঁটি না, ইরাক থেকে শুরু করে সৌদি পর্যন্ত কোথাও তার যুদ্ধ ঘাঁটি নেই, এগুলো যুদ্ধ ঘাটের নামে আসলে অর্থনৈতিক ঘাঁটিগুলোতে গিয়ে পরপর কিন্তু অ্যাটাক করছে, যে আমি তোমাকে অর্থনৈতিকভাবে ভঙ্গ করে দেবো, এবং আমেরিকার ইকোনমিতেও কিন্তু একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। এই ক্রাইসিসটার জন্যই এখন কিন্তু আবার নতুন করে পাকিস্তানের মধ্যস্থতা, যেখানে আমাদের দুঃখজনক ভাবে আমরা কিছু করতে পারছি, আমরা ভারতীয়রা না, আমি আপনার এই প্রসঙ্গটা যে আসছিলাম, এই যে আপনি যেহেতু বলছেন যে এই যে পুরো যুদ্ধটা অর্থনৈতিক তো বটেই, এবং এটাকে আগে থেকেই মানে একটা প্ল্যান করে তারপরে এই যুদ্ধটাকে করা হচ্ছে, তাহলে এই যে পাকিস্তানকে দিয়ে মধ্যস্থতা করার যে বিষয়টা, আলোচনা যেটা চলছে, কখনো বন্ধ হচ্ছে আবার কখনো আলোচনা হচ্ছে, এটাও কি সেই একই প্ল্যানের অংশভুক্ত? কোথাও না কোথাও এটা তো বোঝা যাচ্ছে যে এইটাতে এখানে শক্তিশালী প্রতিপক্ষকে ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়াকে কোনোভাবেই অ্যাক্সেস দেওয়া হচ্ছে না এই আলোচনা, এই অ্যাক্সেসে কিন্তু ইন্ডিয়াকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, কারণ এইটা ইন্ডিয়াকে অ্যাক্সেস দিলে হয়তো আরো বেশি ট্রান্সপারেন্সির দরকার ছিল, কারণ ইন্ডিয়ার নিজস্ব একটা ব্লক, যদিও সেই ব্লকটা আজকে নেই, অনেক অংশে ভেঙে গেছে, তারপরে ইন্ডিয়ার যে এদিকে চায়না, এদিকে রাশিয়া, ইন্ডিয়া একটা বৃহৎ কান্ট্রি, তার নিজস্ব কিছু জায়গা আছে, এবং তার একটা ব্লক এখন অব্দি আছে, মানে ভেঙে যাওয়া হলো একটা ব্লক আছে, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খুব হালকা প্লেয়ার হচ্ছে পাকিস্তান,
মানে যারা যে কোনো সময় যখন, এবং আসলে কি হয় যে একটা টেরোরিস্ট কান্ট্রির সঙ্গে আরেকটা টেরোরিস্ট কান্ট্রি সে যখন যোগাযোগ, এই বন্ধুত্ব খুব স্বাভাবিক বন্ধুত্ব, কেমন এই কারণেই আমার, এবং যেহেতু এটা একটা বাণিজ্যিক বিষয় এবং সেখানে অ্যাটাক থেকে শুরু করে যুদ্ধটা একটা বাণিজ্যিক যুদ্ধ, এই জন্য কিছুটা হলো, এবং যে কোনো কারণেই আমেরিকা দেখছেন যে এর আগে ইন্ডিয়া আমাদের যুদ্ধটা থামিয়ে দিল। এমনকি আমি যেখানে আমাদের এই ইন্ডিয়া পাকিস্তান ওয়ার যেটা ভেরি রিসেন্টলি, এটার একটা প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প নিজে আগে থেকে টুইট করে দিলেন যে এই যুদ্ধটা আমি থামিয়েছি, এবং সেটা প্রায় 50 বার তিনি বললেন, 50 বার বললেন বিভিন্ন প্ল্যাটফর্মে, এবং এমনকি সেটা প্রমাণ করার জন্য একটা সময় আসিফ মুনির সম্ভবত সেই ওদের যে ডিফেন্স মিনিস্টার তাকে নিয়ে গিয়ে সেনাপ্রধান তাকে নিয়ে গিয়ে ওখানে কিন্তু ডিনার করা। তো এই যে অদ্ভুত জায়গাটা, মানে তারা হচ্ছে ওদের বাণিজ্যের পুরনো পার্টনার, মানে যেহেতু এই অর্থনৈতিক আগ্রাসন, এই যে ওয়ার, এই যে দীর্ঘদিনের বাণিজ্যিক প্ল্যান, এই প্ল্যানে ইন্ডিয়া কিন্তু কোথাও নেই। ইন্ডিয়া তার অবস্থানগত কারণে হয়তো থাকা উচিত ছিল, কিন্তু যেহেতু ইন্ডিয়া কোনোদিন এই ব্লকটাই ওই ব্লকটা ঢোকেনি কখনো সরাসরি। আজকে ঠিক আছে, এটা খুব কাকতালীয় ব্যাপার যে আমাদের প্রধানমন্ত্রী হয়তো কোনো চাপের মুখে বা কোনো কারণে তিনি ইসরায়েল থেকে যেদিন ফিরে এলেন, ইসরায়েলকে তারপর দিনই ইসরায়েল 48 ঘন্টার মধ্যেই আক্রমণ করে বসলো। কিন্তু তারপরেও ইন্ডিয়া কিন্তু এই যুদ্ধের স্ট্র্যাটেজিক পার্টনার না। তাহলে আমেরিকার সঙ্গে যে বন্ধুত্ব, যেটা আমরা প্রায়ই শুনি যে সেই হাউডি ট্রাম্প, এই সমস্ত এইসব হলো টলো, আগলিবার ট্রাম্প সরকার, এসব হলো টলো, তাহলে সেই বন্ধুত্বের জায়গাটা রইল কোথায়? না, বন্ধুত্ব তো নেই, এটা তো একটা বাধ্যবাধকতা। আচ্ছা, বন্ধু কখনো বন্ধুর উপর এরকম শুল্ক চাপিয়ে দেয় না। সেই বন্ধু কখনো বন্ধুর শত্রুকে ডেকে নাস্তা খাওয়ায় না, একদম আদর আপ্যায়ন করে না, একদম। এবং বন্ধু কখনো বলে না যে তুমি তোমার কান্ট্রি কোথা থেকে পেট্রোল কিনবে। বন্ধু কখনো বন্ধুকে ডিক্টেট করে না, এটা বন্ধুত্ব না। এখন এটা আমাদের পার্লামেন্টে আলোচনা হচ্ছে, আভ্যন্তরীণ কোনো ফাইল টাইল থাকতে পারে, কোনো কিছু থাকতে পারে, আন্তর্জাতিক চাপ থাকতে পারে, এগুলো তো ভবিষ্যৎ কথা বলবে। কিন্তু এই মুহূর্তে এই যুদ্ধ খেলায় যুদ্ধটাকে কেন্দ্র করে একটা বৃহত্তর বাণিজ্য এবং একটা ট্রেড ব্লক কিন্তু গড়ে উঠছে। এটা অর্থনীতির কাছে খুব ইন্টারেস্টিং। যুদ্ধ তো বটে, একটা বড় বাণিজ্যের একটা ব্লক খুলে উঠছে, বড় বাণিজ্যের একটা চক্র গড়ে উঠছে। এইটা খুব ইন্টারেস্টিং আমাদের কাছে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে মোটামুটি যুদ্ধ নিয়ে আমাদের একটা আলোচনা শুনলাম, এবং সত্যি আপনি যেটা বলেছেন ঠিকই, যে যুদ্ধ যাই হোক না কেন, যুদ্ধই হোক বলি বা ছায়া যুদ্ধই বলি, এর পেছনে একটা বাণিজ্যিক স্বার্থ জড়িত রয়েছে, এবং এখন পর্যন্ত যুদ্ধের যা গতি, তাতে আমরা সেটাই দেখতে পাচ্ছি। আমরা আমাদের দ্বিতীয় প্রসঙ্গে আসি, যেটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছিলাম যে আমরা সেই 2014 সাল থেকে শুনে আসছি, এবং বিশেষ করে 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকেই বিষয়টা অনেক জোরদার ভাবে আমাদের দেশে প্রচার হচ্ছিল যে আমাদের প্রধানমন্ত্রীকে বিশ্বগুরু হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বগুরু বলা হয়, জানি না এর কোনো সেরকম কোনো যুক্তি রয়েছে কিনা। আপনি বলছিলেন যে যুদ্ধের ব্যাপারটাই, যে এই কি বলে মধ্যস্থতাকারী পাকিস্তানের ভূমিকায়, সেখানে আমাদের বিশ্বগুরুর তো আর সেই ভূমিকা নেই, কোনো ভূমিকা গুরুত্ব পাননি। তো আমাদের দেশের অর্থনীতি, এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আমরা লক্ষ্য করছি যে যেটা এতদিন প্রচার হয়েছিল যে আমরা নাকি তৃতীয় অর্থনীতির দেশে রূপান্তরিত হব, কিন্তু সম্প্রতি একটি রিপোর্টে দেখা গেল যে ভারতবর্ষের অর্থনৈতিক অবনমন ঘটতে ঘটতে এতটাই নিচে নেমে গেল, ভারতবর্ষ এখন 6 নম্বরে এসে দাঁড়িয়েছে অর্থনৈতিক অবস্থানগত ক্ষেত্রে। প্রথমে সর্বোচ্চ স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় চায়না, এবং পঞ্চম স্থানে ইংল্যান্ড, এবং ষষ্ঠ স্থানে ভারত। তাহলে এই যে এত প্রচার হলো ঢাকঢোল পিটিয়ে, সেই প্রচারের মানে বিষয়টা কি হলো? কেন ভারতের এই অবনমনটা, অর্থনৈতিক অবনমনটা কেন এরকম হলো? না, ধরুন অবনমন তো আমাদের টাকার মূল্য দেখলেই বোঝা যায়। একদম প্রতিদিন টাকার মূল্য কমছে, মানে ডলারের সঙ্গে। 2014-15 সালে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সময়, তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন, সেই সময় মোটামুটি ভাবে 63 টাকা মতো ছিল $1।
এখন সেটা প্রায় 100-র কাছাকাছি, 95 ক্রস করে যাচ্ছে। সুতরাং আমাদের অর্থনীতির অবনমনটা বোঝা যায়। দ্বিতীয় কথা, এখানে একটা ভুল তথ্য, একটা ভুল ধারণা। ভুল তথ্যটা তখন ইন্ডিয়া ইচ্ছাকৃতভাবে একটা সময় দেওয়া হয়েছিল, এবং আমাদের এই যিনি ফাইন্যান্স সেক্রেটারি তিনি এটা হঠাৎ করে বাজারে ছড়িয়ে দিলেন যে ভারতবর্ষ চতুর্থ অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে বা পাচ্ছে। পরে দেখা গেল যে না, এটা এখনো অবধি হয়নি। এটা নভেম্বর 2025, 2025-এর নভেম্বরে ইন্ডিয়া উইল সারপাস জাপান। ইন্ডিয়া জাপানকে ক্রস করে যাবে, ওভারটেক করবে নভেম্বর 2025-এ। কিন্তু জুন জুলাই মাসে রটিয়ে দেওয়া হলো যে ইন্ডিয়া 4 নম্বরে চলে এসেছে। নভেম্বরের পর থেকে একটা প্রোপাগান্ডা চলছে যে ইন্ডিয়া 3 নম্বর। ফ্র্যাঙ্কলি স্পিকিং, কারেক্ট তথ্য হলো নভেম্বরে ইন্ডিয়ার আসার কথা ছিল 4 নম্বরে। ইন্ডিয়া কখনো এখনো মতো 3 নম্বরে আসেনি। 4 নম্বরে আসার কথা ছিল কিভাবে, যে $4.18 ট্রিলিয়ন, এইটা আমার টোটাল জাতীয় উৎপাদন হবে, জিডিপি। তাহলে আমাদের মোট জিডিপি হবে $4.18 ট্রিলিয়ন। এইটা দিয়ে ইন্ডিয়া জাপানকে, কারণ জাপান তখন 4.16 আটকে যাবে। তাহলে জাপান যদি 4.16 আটকে যায় ট্রিলিয়ন ডলারে, ইন্ডিয়া $0.02 জাপানকে সারপাস করে যাবে, অতিক্রম করে যাবে বাই নভেম্বর 2025। 3-4 months ব্যাক অফ নভেম্বর 2025 এই প্রোপাগান্ডা, এই প্রচারটা শুরু হলো। আমি একটু আপনাকে করছি। বলুন। এই যে আপনি জিডিপির কথাটা বলছেন, এটা কি মানে কিভাবে ক্যালকুলেশন হচ্ছে? জাপানের যে জনসংখ্যা আর ভারতের যে জনসংখ্যা, তার মধ্যে তো বিস্তর ফারাক। আমি ওই জায়গাটা আসবো, মানে অর্থনীতি আমাকে আসতেই হবে এই জায়গায়। নিশ্চয়ই। আমি শুরুতেই বলছি যে মোট জাতীয় উৎপাদনের হিসেবে জিডিপি ভারতবর্ষের চতুর্থ স্থানে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। নভেম্বরে সেটা হলো না, কারণ কি, যে বাই দিস টাইম আমরা কিন্তু জিওপলিটিক্যালি অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমরা খানিকটা পিছিয়ে পড়লাম। আমাদের টাকার অবমূল্যায়ন ঘটলো, একই সঙ্গে আমেরিকা আমাদের উপর ক্রমাগত প্রেশার দিতে শুরু করলো, আমাদের প্রোডাক্টগুলোকে আটকাতে শুরু করলো, রপ্তানিটা প্রচন্ডভাবে মার খেলো। আমেরিকা শুধু নিজে না, তার অ্যালায়েন্স যারা আছে, সব কান্ট্রি পার্টনার আছে, তাদেরকে পর্যন্ত বললো ভারতবর্ষকে তুমি ব্লক করো। এবং আমি জানি না কি কারণে হঠাৎ ট্রাম্প সাহেব এত খেপে গেলেন আমাদের উপরে, এই ঘটনাটা ঘটলো। পাশাপাশি আমরা রাশিয়া থেকে পেট্রোল আনার ক্ষেত্রে অবরুদ্ধ হলাম, এটা একটা চাপ খেলাম। এবং আজকে হরমুজ প্রণালী, যেখান দিয়ে অন্তত পৃথিবীর যে মোট পেট্রোলিয়াম যে এক্সপোর্ট হয় তার অন্তত 20-22% হরমুজ প্রণালী দিয়ে আসে, এবং আমাদের দেশের প্রায় 40% পেট্রোলিয়াম এটা হরমুজ প্রণালী নির্ভর। তাহলে আমরা সেখানে মার খেয়ে গেলাম। এই এতগুলো কারণে আমাদের অর্থনীতি পিছিয়ে পড়লো। আমরা 5 নম্বরে ছিলাম, 4 নম্বরে যেতে পারিনি। 4 নম্বরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, পিছিয়ে 6 নম্বরে চলে গেলাম। মাঝখান থেকে ইংল্যান্ড আমাদের উপরে চলে গেল, ইউকে আমাদের উপরে চলে গেল। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। এইবার আপনি আসুন কোয়ালিটি অফ দা স্ট্যাটিস্টিক্স। মানে পরিসংখ্যান এক জিনিস, আর পরিসংখ্যানের গুণগত দিক আর এক জিনিস। কেমন? আমি যদি বলি যে এই লোকটা 5 ফুট 2 ইঞ্চি লম্বা, তাহলে এই লোকটি বেটে নাকি এই লোকটি লম্বা, এটা আমি কিছু বললাম না। এখন যদি আমি অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করি, যে অমিতাভ বচ্চন প্রায় 6 ফুট 2 ইঞ্চি লম্বা, অভিষেক বচ্চন 6.5 ফুট লম্বা, এই লোকটা 5 ফুট 2 ইঞ্চি, তখন বলবো এই লোকটার হাইটটা কম, ছোট। এখন ধরুন আপনি অ্যাবসলিউট ফিগারেই যান, নেট পরিসংখ্যানে আমেরিকার মোট জাতীয় আয় কত, আমেরিকার লোক সংখ্যা কত, আমাদের থেকে বহু গুণ কম, অনেক কম, 30 কোটি বা আশপাশে লোক সংখ্যা। 30 কোটি লোক সংখ্যা নিয়ে আমেরিকার মোট জাতীয় উৎপাদন হচ্ছে $35 ট্রিলিয়ন উপর। আচ্ছা, তার আমাদের 4 ভাগের মানে 5 ভাগের 1 ভাগ, আমাদের 5 ভাগের 1 ভাগ জনসংখ্যা, আর মোট জাতীয় উৎপাদন আমাদের থেকে প্রায় আপনার 8 থেকে 9 গুণ বেশি বা 10 গুণ বেশি। তাহলে এইবার তুলনা করে আমরা কতটা পিছিয়ে আছি। চীন, তার জনসংখ্যা আমাদের কাছাকাছি। চীনের যে মোট জাতীয় উৎপাদন সেটা $20 ট্রিলিয়ন উপরে। আচ্ছা, তার মানে একই জায়গায় থেকেও, একই পপুলেশনেও আমাদের থেকে 5 গুণ বেশি অবস্থাপন্ন হচ্ছে চীনের বাসিন্দারা। তাহলে আমরা চীনের থেকে 5 গুণ পিছিয়ে আছি। যদি সময়ের হিসেবে বলেন, আজ থেকে 17 বছর আগে চীন যেখানে ছিল, আমরা এখন সেখানে আছি।
আচ্ছা। আমরা চীনের থেকে অর্থনৈতিকভাবে সময়ের হিসেবে হুম 17 বছর পিছিয়ে। পিছিয়ে আছে। আর জাপান থেকে, জাপান আমরা জাপানের সঙ্গে ফাইট করছি, জাপান থেকে কত বছর পিছিয়ে আছে জানেন? হুম। মাত্র 75 বছর। অর্থনৈতিক ভাবে আমরা জাপান কি করে সেটা বলি। সেটাই। জাপানের মোট উৎপাদন কত, জাতীয় উৎপাদন কত? 4 পয়েন্ট সামথিং। এখনো তারা আমরা 3.93 যখন, হুম তখনই তারা 4.05 চলে গেছে। হুম। তাহলে $4.05 ট্রিলিয়ন হুম। জাপানের। তাহলে আমাদের থেকে ওদের মোট জাতীয় উৎপাদন বেশি। বেশি। আমাদের লোক সংখ্যা 146 কোটি, হুম। জাপানের লোক আচ্ছা। সংখ্যা মাত্র 12 কোটি। 12 কোটি। তাহলে আমাদের থেকে 12 গুণ হ্যাঁ কম। কম। এবার যদি পার ক্যাপিটা ইনকামে ট্রান্সফার করেন, হুম। আমাদের দেশের বাৎসরিক পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 2,26,000, আপনার আমার সবার গড়ে। গড়ে। এটার মধ্যে টাটা বিড়লা, গোয়িং কোম্পানি, আমি কিন্তু কোয়ালিটি অফ লাইফ বলছি না। না, সবাই আছে। ধরুন গড়ে আমার মাসিক ইনকাম হচ্ছে ভারতীয় হিসেবে 19,800 টাকা। হুম। 19,800 টাকা হচ্ছে আমার মাসিক ইনকাম, হুম। আপনারও তাই গড়ে। গড়ে। কিন্তু আমি আর আপনি তো এক ইনকাম করি না। না, আমার সঙ্গে যে একজন ছাত্র সদস্য এক ইনকাম করে না, করেন। কিন্তু গড়কা যার কোনো ইনকাম নেই তারও গড়ে 19,800 টাকা। হুম। জাপানে সেটা কত? হুম। আমাদের থেকে 12 গুণ। 12 গুণ। 12 গুণ। জাপানের গড় আয় হুম। আমাদের থেকে 12 গুণ। 12 গুণ বেশি। যা বললাম তো, জাপান আজকে আমাদের যেটা গড় আয়, হুম। আজ থেকে 75 বছর আগে জাপান ওটা গড় আয় ছিল। গড়াই ছিল। আর কোয়ালিটি ডিফারেন্স বলছেন, হুম। জাপান তার ফাদারল্যান্ডের জন্য কাজ করে, হুম। আমরা মাদারল্যান্ডের জন্য ফাঁকি দিই। হুম। জাপানে গণতন্ত্র প্র্যাকটিস করা হয়, হুম। আমাদের গণতন্ত্র ধ্বংস করা হয়। হুম। তারপর এখানে আমাদের দেশের ভোটগুলো দেখলে, এখন ভোটের নমুনা দেখলেই বোঝা যায়। বোঝা যায়, বোঝা আচ্ছা, যায়। জাপানে ভেরি কালচার্ড, হুম। ডিসিপ্লিন জাতি। একদম। আমরা ইন্ডিয়ানরা ডিসিপ্লিন ভাঙলেই আনন্দ পাই। হুম। আর শুধু জাপান যেতে হবে না, হুম। আমি যদি প্রত্যেকটা কান্ট্রির সঙ্গে তুলনা করি, হুম। সৌদি আরব হুম। আমাদের থেকে তার মোট উৎপাদন 4 ভাগের 1 ভাগ। হুম। মানে সৌদি আরব $1 ট্রিলিয়ন মতো আর্ন করে, বা তার থেকে একটু কম। হুম। কিন্তু সৌদি আরবের লোকেদের জাতীয় মানে গড় আয় হুম। মাথা পিছু হুম। এটা আমাদের থেকে 14 গুণ। তাহলে আমাদের থেকে 4 ভাগের 1 ভাগ রোজগার করে, জনসংখ্যা কম, হুম। তাহলে আমাদের থেকে 14 গুণ। 14 তাহলে আমাদের কোয়ালিটি অফ লাইফটা কোথায়? হুম। জাপানে যত লোক শিক্ষিত, হুম। আমার দেশের শিক্ষার তুলনায় আমরা ধারে কাছে ধারে পৌঁছাই। কাছে নাই। জাপান, আমরা যে শিক্ষা ব্যবস্থার কথা বলছি, জাপান হুম। তার থেকে অনেক বেশি উন্নত। জাপানের টেকনোলজি গোটা পৃথিবী জুড়ে শিক্ষিত। হুম। আমার টেকনোলজি ইনস্ট্রুমেন্টেশন ছাড়া আর কিছুই আর কোনো নাই। আমার টেকনোলজি শুধু অ্যাসেম্বলিং এর কাজে লাগে। হ্যাঁ। আমরা অ্যাসেম্বলিং এর কাজ। অ্যাসেম্বলি। তাহলে সমস্ত দিক থেকে তুলনা করা, আসলে একটা দেশের জাতীয় আয়, হুম। মোট জাতীয় আয় দিয়ে দেশটার কিন্তু গুণগত দিকটা বোঝা যায় না, বোঝা যায়। বা মানুষের জীবনমান বোঝা যায় না। আপনি যদি এটা দিয়ে দেখেন, পার ক্যাপিটা দিয়ে দেখেন, হুম। খানিকটা বোঝা যায়, হুম। কিন্তু সেটা কান্ট্রি টু কান্ট্রি, ইন্ডিভিজুয়াল মানুষে বোঝা যায় না। হুম। ইন্ডিভিজুয়াল মানুষের কোথায় বোঝা যায়? হুম। কতগুলো ডেভেলপমেন্ট ইন্ডিকেটর আছে অর্থনীতিতে। ডেভেলপমেন্ট ইন্ডিকেটরের মধ্যে খুব ইন্টারেস্টিং, এবার আমি কতগুলো আপনাকে ইন্ডিকেটর দিচ্ছি। হুম। আমরা বলছি মোট, আমরা পার ক্যাপিটা ইনকামে হুম। আমরা বলছি মোট জাতীয় উৎপাদন আমরা কত এখন? 6 নম্বরে। হুম। আপনি 3 ভুলে যান, 4 ভুলে যান, 6 নম্বরে। 6 নম্বরে। তাহলে এবারে 6 নম্বরে, কিন্তু পার ক্যাপিটা মাথা পিছু আয় আমরা কত নম্বরে পৃথিবীতে জানেন? 130 নম্বরে। 191টা থেকে 198টা কান্ট্রি, সবগুলো কান্ট্রি র্যাঙ্কিং আসে, করে না? 198টা কান্ট্রি অংশগ্রহণ করে র্যাঙ্কিং এ, তার মধ্যে আমাদের আমরা 130। তার মানে আমরা পৃথিবীতে আমাদের জীবনমানের ক্ষেত্রে, হুম। আমাদের ইনকামের ক্ষমতা, সক্ষমতা, হুম। মানে আয় করার ক্ষমতাতে হুম। আমরা পৃথিবীতে 130 নম্বরে। তার মানে আমাদের র্যাঙ্কিং অ্যাকচুয়ালি 130, ওই র্যাঙ্কিংটা 6 না। 6 না। 6 দিয়ে আমার কিচ্ছু এসে যাবে না, আসা যায়। 146 কোটির দেশে। এক। হ্যাঁ। দ্বিতীয় যদি আপনাকে বলি হুম। যে আমাদের এখানে ওয়ার্কফোর্স, হুম। জাপানে অন্তত 40 থেকে 50% লোক যারা হুম। বিভিন্ন কাজকর্মে যুক্ত, হুম। তারা কিন্তু একটি ফর্মাল একটা সাংগঠনিক ক্ষেত্রে কাজ করে। কাজ করে। আমার দেশে মোট যারা ইনকাম করে তার ম্যাক্সিমাম হলো আনঅর্গানাইজড। মোর দ্যান 9, ম্যাক্সিমাম বলে মোর দ্যান 90%। মোর দ্যান 90। 90% উপর লোক ইনফর্মাল সেক্টরে কাজ করে, অসাংগঠনিক ক্ষেত্রে কাজ করে, এবং মাস্টার ডিগ্রি ছেলেদের গিয়ে জোম্যাটো বা সুইগিতে কাজ করতে। আমরা বলছি আমরা আগাচ্ছি, আমরা পিছাচ্ছি, আমরা আগাচ্ছি না অর্থনীতির ব্যাপারে। আমাদের এখানে শিক্ষিত বেকার যারা, গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবাভ, তাদের মধ্যে 20% কোনো কাজ পায় না। আর জাপানে কিন্তু সেই বেকারত্ব আপনি পাবেন না। আমাদের এখানে হিসেবটা আমি দর্শকদের বোঝার সহজ করে বলি, যে গ্লোবালি ধরা হয় 2.15 পার ডে, মানে ডলার পার ডে। ধরুন আপনার আমার ইনকাম গড়ে যদি $2.15 হয় পার ডে, আমার ফ্যামিলি আপনার ফ্যামিলির, তাহলে আমরা দারিদ্র্য সীমার উপরে। এই হিসেবে
জাপান ঘোষিতভাবে কোনো দরিদ্র লোক নেই। মানে প্রতিদিন একটা ফ্যামিলির গড় ইনকাম $2.15, এই হিসাবে জাপানে কোনো দরিদ্র লোক নেই। আর আমরা ডেভেলপিং কান্ট্রি বলে আমাদের মানটা কমানো হয়েছে, প্রতিদিন একটা ফ্যামিলির গড়ে $1, সেই হিসেবে আমাদের দেশে গরিবের সংখ্যা 13 কোটি। মানে জাপানের মোট জনসংখ্যার থেকে আমাদের দেশে গরিব বেশি। যদি জাপানের মতো এই মানদণ্ডে বিচার করা হয়, তাহলে 35 থেকে 40 কোটি লোক দারিদ্র সীমার নিচে চলে যাবে। একদম। মানে আপনি 13 কোটি যেটা বলছেন সেটাও ঠিক না, ঠিক। কারণ আমি তো মানদণ্ডটা কমিয়ে দিচ্ছি আমার দেশের জন্য। যদি মানদণ্ডটা বাড়িয়ে দিই, জাপানের মানদণ্ডে নিয়ে যাই, তাহলে পরে আমি কেন জাপান যেহেতু খুব ক্লোজে আছে, জাপানকে আমরা বলছি ক্রস করব। জাপানকে ক্রস করে আমরা 4 নম্বরে চলে যাব, 5 নম্বরে চলে যাব। জাপানকে ক্রস করতে আমাদের আরো 75 বছর লাগবে, আরো 75, এবং ততদিনে জাপান কিন্তু আরো এগিয়ে যাবে প্রত্যেকটা মানদণ্ডে। যদি আপনি আমার দেশে ইনইকুয়ালিটি, জাপানে আপনি আর্থিক বৈষম্য ওইভাবে পাবেন না, বা অন্যান্য কান্ট্রি তত কম পাবেন। আমাদের দেশে একটা মানে কল্পনাও করতে পারবেন না, দর্শকরাও কল্পনা করতে পারবেন না, ধরুন নিচের দিকের 1% লোক, তাদের হাতে কতটা সম্পদ থাকতে পারে। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট এবং অক্সফাম বলছে খুব রিসেন্ট যে আমার দেশের 49% সম্পদ 1% মানুষের কাছে আছে। উল্টো দিক থেকে ভাবুন, আমার দেশের গরিব 50%, যার মধ্যে আমি আপনি থেকে শুরু করে আমাদের অনেক রাজ্যের মন্ত্রীরাও পড়ে যাবেন, মন্ত্রীরাও করবেন, কারণ আমরা কিন্তু নিচে বটম 50%। আমি জানি আমার রাজ্যের সমস্ত মন্ত্রী 2-1জনকে বাদ দিবে, যদি যাতে অন্তত ঘোষিত টাকায়, আমার রাজ্যের মন্ত্রীরাও কিন্তু ওই নিচের 50%-এর মধ্যে পড়বেন। আমাদের হাতে কত সম্পদ? মোট জাতীয় সম্পদের 3%। এইটা হচ্ছে আমাদের দেশের ইনইকুয়ালিটি, এই যে ডিফারেন্সটা, ইনইকুয়ালিটি। এই পরিমাণ দারিদ্র নিয়ে, এই পরিমাণ পিছিয়ে থেকে আমরা 6 নাম্বার না 4 নাম্বার 3 নাম্বার এই বোগাসটা গিয়ে লাভ নেই। হিউম্যান ডেভেলপমেন্ট আপনি জানেন, হিউম্যান ডেভেলপমেন্টে আমরা এই মুহূর্তে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে ফাইট করছি, এবং কখনো কখনো পিছিয়ে যাচ্ছি। HDI ইন্ডেক্সে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে এখন আমরা 132 নাম্বার, পৃথিবীর 191টা কান্ট্রির মধ্যে। তার মানে ওই যে আপনি যেটা বললেন এর আগে যে হিসাবটা, পার ক্যাপিটা ইনকাম, তার সঙ্গে মিলে যাচ্ছে। তার মানে আমাদের বাস্তব র্যাঙ্ক হচ্ছে অ্যাকচুয়ালি 132 বা 133। এটা বুঝতে হবে, যেখানে ইউএসএ অর্থনীতিতে 1 নাম্বার এবং সে হচ্ছে HDI তে 21 নাম্বার। আমি যে জার্মানির কথা বলছি, জার্মানি অর্থনীতিতে 4 নাম্বার, আর অর্থনীতি জাপান অর্থনীতি 4 নাম্বার, জাপান হিউম্যান ডেভেলপমেন্টে 9 নাম্বার। আমরা অর্থনীতিতে 6 নাম্বার দাবি করছি, আর হিউম্যান ডেভেলপমেন্ট 132 নাম্বার, পার ক্যাপিটা 130 নাম্বার। আমাদের বাস্তব অবস্থান আসলে 130 নাম্বার। ওই র্যাঙ্কটা আমাকে মেনে নিতে হবে। না তাহলে এই যে মানে আমরা আলোচনা শেষ করে নিচ্ছি, আপনি এই যে পরিসংখ্যানগুলো দিলেন, এগুলো সবই সরকারি তথ্য, এগুলো সরকারি তথ্য, কিন্তু ঘটনা হলো এগুলো সেভাবে প্রচার হয় না, বা মানুষের কাছে সেভাবে গিয়ে পৌঁছায় না। কিন্তু কথা হলো এই যে প্রচারটা তাহলে কেন হচ্ছে? এই যে বিশ্বগুরুর নাম করে যে প্রচার হচ্ছে যে আমরা 4 নম্বরে উঠে যাচ্ছি, আমরা 3 নম্বরে চলে যাচ্ছি, এই প্রচারটা কেন করা হচ্ছে? পেছনের মূল উদ্দেশ্যটা কি? পিছনের মূল উদ্দেশ্যটা আমাদের দেশে কতগুলো লিডিং নিউজ পেপার, এই মধ্যে আমাদের লিডিং বলেন যেগুলো টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে টেলিগ্রাফ, লিডিং নিউজ পেপার, এটা একটা খুব সুন্দর কথা বলেছিল। জিস্ট করলে এরকম দাঁড়ায় যে বলছে যে মিডিয়া হেডলাইন্স ফোকাস অন জিডিপি সাইজ উইদাউট কন্টেক্সচুয়ালাইজিং পার ক্যাপিটা ইনকাম, ইনইকুয়ালিটি, ইনফর্মাল ইকোনমি অর ইকুয়ালিটি অফ গ্রোথ। মানে আমি সাম্য নিয়ে কথা বললাম না, আমি আমার গ্রোথ নিয়ে কথা বলছি না, ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি না, আমি পার ক্যাপিটা নিয়ে কথা বলছি না, আমি আমার এডুকেশন নিয়ে কথা বলছি না, স্বাস্থ্য নিয়ে কথা বলছি না, স্বাস্থ্যকে বেসরকারি হাতে দিয়ে দিচ্ছি, শিক্ষাকে বেসরকারি দিয়ে দিচ্ছি। মানে আমি ভবিষ্যতে আরো বেশি ক্যাওস তৈরি করছি, বিশৃঙ্খলা তৈরি করছি। কিন্তু মিডিয়াতে বলা হচ্ছে ইন্ডিয়া ফোর্থ। এইটাকে মিডিয়া বলছে, আরেক দল মিডিয়া যারা তথাকথিত ওরকম প্রপাগান্ডামূলক মিডিয়া না, তারা বলছে এটা হচ্ছে পলিটিক্যাল রেটরিক, মানে গিমিক, একটা রাজনৈতিক চমক, ফার অ্যাওয়ে ফ্রম ইকোনমিক রিয়ালিটি, অর্থনৈতিক বাস্তবতা বিমুখ, অর্থনৈতিক বাস্তবতা থেকে মুখ সরিয়ে নিয়ে, চোখ সরিয়ে নিয়ে এটা একটা রাজনৈতিক গিমিক। এই গিমিকটা আমি যদি নিজেকে বিশ্বগুরু বলি, আমি যদি নিজেকে সুপার অর্থনৈতিক পাওয়ার বলি, আমি যদি সব করে ফেলেছি বলি, তাহলে পরে অন্তত একদল লোক তো দেশে আছে। কারণ বললাম যে আমরা শুধু দারিদ্র্যে পিছিয়ে আছি তা না, মানে জাপানের থেকে বেশি সংখ্যক লোক আমাদের দরিদ্র, এটা বড় কথা না।
জাপানের থেকে 3-4 গুণ লোক আমাদের দেশে অশিক্ষিত। অশিক্ষিত। আমরা হুম। ফেট অ্যান্ড সুপারস্টিশন, ধর্মের নামে মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছি। একদম। আমি একটা কথা অনেক জায়গাতেই বলি, আমরা অনেক কথা বলি, আমার দুঃখ লাগে যে আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, হুম। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করিনি। তাই গণতন্ত্রের মূল্য বুঝি না। হুম। 500 টাকায় ভোট বিক্রি করে দিই। একদম। আমি আমার গণতন্ত্রকে 500 টাকায় লুণ্ঠিত হতে দিচ্ছি, কারণ গণতন্ত্রের জন্য প্রাণ দিইনি। আমি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি ভারতীয়রা, কিন্তু আমরা গণতন্ত্র, কারণ স্বাধীনতার পরে পরে আমাদের দেশের লিডাররা, তৎকালীন লিডাররা, তারা গণতন্ত্রটাকে আমাদেরকে মুক্তি দিয়েছিল, ফ্রি অফ কস্ট, ফ্রি অফ স্ট্রাগল। দেখো ওটার কোনো দাম নেই। এই জন্য বলছি এটা, কারণ আমাদের যদি কথা হতে পারতো, এইটা দিস আর অল পলিটিক্যাল প্রপাগান্ডা, পলিটিক্যাল গিমিক। মানুষ দেখবে, আমি যে তথ্যগুলো বললাম, মানুষ এত তথ্য মানুষের মাথায় ঢোকে না, এবং ঢুকলেও আমিও তো কে মাথা কামাচ্ছে, আমি কত অঙ্ক মনে রাখবো জীবনে, মানে বাড়ির অঙ্ক মেলাতে পারি না, সর্ষের তেল কিনতে গিয়ে আমি পকেটের উপর টাকা মেলাতে পারি না। আগে কিনতাম 130 টাকা, এখন কিনি 180 টাকা। সেখানে পার ক্যাপিটা ইনকাম, জিডিপি, এসব তো, চাল কিনতাম 32 টাকা, চাল কিনে 62 টাকা। আমি আগে রিক্সা ভাড়া দিতাম 5 টাকা 10 টাকা, এখন 40 টাকা নিচে আমার রিক্সা ভাড়া না। রিক্সাওয়ালাকে বললে সে খান্দা দেবে, স্যার আমরা কি করবো, আমি তো বাজারে গিয়ে আমাকে 400 টাকা দিয়ে মাছ কিনতে হয়, সাইকেল তো এটা একটা। তাহলে এই রকম ভয়ঙ্কর প্রতিদিনের লাইফের যে ক্রাইসিস, তার মধ্যে আমি অর্থনৈতিক ক্রাইসিস, কোন দেশ আগে, কোন দেশ পিছিয়ে, কোন দেশের ফিগার কি, বরং একটুখানি মুখে মুখে রটিয়ে দিলে যে আমি 6 নম্বরে চলে এসেছি, এই 6 নাম্বারটা কিভাবে কেউ দেখে না, তাহলে সবাই নাচতে শুরু করলো। এখন এটা তো এক ধরনের সেই মানে চটুল গানে নৃত্য করার মতো, কেমন এটা। কিন্তু যদি বাস্তব দেখতে হয়, তাহলে পরে যেটা করতে হবে সেটা হলো আমাদের শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট, হেলথ, এডুকেশন, এই ব্যাপারগুলো দেখতে হবে। আমার ইনফরমাল সেক্টরে যারা কাজ করছে, অসংগঠিত ক্ষেত্রে, তাদেরকে কিন্তু প্রোটেকশনে নিয়ে আসতে হবে। সুইগি বা জোম্যাটোর ছেলে বা মেয়ে, তাদেরও জিপিএফ চালু করা, তাদেরও মিনিমাম একটা ওয়েজ বা সরকার থেকে একটা মিনিমাম ভাতা যেদিন সে কাজ পাবে না, এবং তার একটা কার্ড দেওয়া, তার একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দেওয়া, এই মিনিমাম। কারণ আমি যদি চাকরি দিতে নাই পারি, অন্তত যারা নিজের মধ্যে কিছু করে খাচ্ছে, তাদের কিছু প্রোটেক্টিভ মেজার্স তাদের জন্য কিছু নেওয়া দরকার। টার্গেটেড কিছু ইনক্লুসিভ গ্রোথ, বেকারদের হতে পারে, এসসি হতে পারে, মাইনরিটি, ক্রমাগতভাবে এক দলকে বলি করে দূরে সরিয়ে দিয়ে একটা কান্ট্রি ডেভেলপ করতে পারে না। ভোটে যেতে পারে, গণতন্ত্রের প্রহসন হতে পারে একটা, কিন্তু আপনি এটা অসম্ভব যে আপনি, এরা তো আপনার ওয়ার্ক ফোর্স, এরা তো দেশের নাগরিক, এরা তো আপনার দেশে দুবেলা খায় এবং তারা খাচ্ছে তো, যদি কাজ নাও করে তাহলে খাবে, তাহলে এই অর্থনীতি ভাগ নেবে। তাহলে তাদেরকে পিছনে ফেলে রেখে, তাদেরকে একসঙ্গে না নিয়ে, তাদেরকে দিয়ে সমাজের কর্মকাণ্ডে ইনভলভ না করিয়ে আমি তো আমার অর্থনীতির ক্ষতি করছি। এটা বিপজ্জনক, ওটা করতে হবে। এবং ডিসেন্ট্রালাইজেশন, এই শিক্ষাকে ক্রমাগত, স্বাস্থ্যকে ক্রমাগত সেন্ট্রাল হাতে না নিয়ে ক্রমাগত হয়ে ডিসেন্ট্রালাইজ এবং সরকারি ব্যবস্থাপনায় শিক্ষা স্বাস্থ্যকে ডেভেলপ করতে হবে, যাতে প্রাইভেট সেক্টরের সঙ্গে তারা কম্পিট করতে পারে। এবং এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি, যেখানে সেখানে ড্যাম করে দিলাম, আরাবল্লী নিয়ে কি হচ্ছে এখন, সেটাই মানে কথা বলতে শুরু করে শেষ হবে না, যে রেসপন্সিবল গভর্নেন্স ইন অল স্ফিয়ার। আমি বলছি না যে তুই শুধু সেন্টারে, সেন্টার স্টেট যে যেখানে আছেন, মনে করছেন যে যে কোনো ভাবে আমি সিনেমার আর্টিস্ট নামিয়ে দিলাম, যাত্রা আমার গায়ককে নামিয়ে দিলাম, আমি যাকে একটা মাফিয়াকে নামিয়ে দিলাম, আমি সিটটাকে কনফার্ম করলাম, গভর্নমেন্টে চলে এলাম এবং তারপর লুটপাট করে খেলাম। এটা 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 দেশ না। দেশ হচ্ছে যারা আইন প্রণয়ন করতে পারবে, শিক্ষিত রেসপন্সিবল সিটিজেনকে পার্লামেন্টে নিয়ে আসা, অ্যাসেম্বলিতে নিয়ে আসা, সুস্থ আইন প্রণয়ন করা, আইনের এনাক্টমেন্ট, এবং এটার মধ্যে দিয়ে সমস্ত মানুষকে একসঙ্গে নিয়ে গণতন্ত্রটাকে ক্রমশ উজ্জ্বল করা, ওইটা হচ্ছে দেশ। আর ক্রমাগত বিভেদের মধ্যে দিয়ে, মাসেল পাওয়ারের মধ্যে দিয়ে, কারাপশনের মধ্যে দিয়ে ক্ষমতায় টিকে থাকাটা, এটা হচ্ছে দেশ বিরোধী। একদম একদম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে সত্যি কথা বলতে কি, যারা দর্শক আমাদের আজকে শুনছেন, কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে যারা আগামী দিনেও শুনবেন, যদি ভালো করে শোনেন, নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। উনি তো নিজে একজন অধ্যাপক, এবং সত্যি কথা বলতে কি, অর্থনীতির বিষয়টাকে তিনি প্রায় মাস্টার মশাইয়ের মতোই আমাদের সামনে তুলে ধরেছেন। এবং আমরা সত্যি অর্থে বলি যে আমরা এত গভীরে গিয়ে কখনো ভাবিনি, ভেবে দেখিনি। এই যে
আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা এবং আমাদের দেশের যে সামগ্রিক যে পরিস্থিতি, সেটা যেভাবে পরিসংখ্যান দিয়ে এবং তুলনামূলক আলোচনা করে যেটাকে আজকে প্রচার করা হচ্ছে যে আমরা 5 নম্বরে, 4 নম্বরে, 3 নম্বরে চলে যাব, কিন্তু 3, 4, 5-এর মধ্যে যারা রয়েছে তাদের সঙ্গে আমাদের যে ব্যাপকতর ফারাক, শুধু অর্থনৈতিকগত ভাবেই নয়, জীবনের মান থেকে শুরু করে সামগ্রিক কর্মসংস্থান থেকে শুরু করে সামগ্রিকভাবে যে ব্যাপক ফারাক, সেই ফারাকের মধ্যে দিয়ে এই যে প্রচারটা যেটা হচ্ছে সেটা আসলে একটা গিমিক, এবং তার মূল লক্ষ্য হলো ভোটের রাজনীতি। কি করে মানুষের ভোটটাকে আমার মাঠে টেনে আনা যায় এবং ক্ষমতাটা আমার হাতে কুক্ষিগত করে রাখা যায়। আমরা আজকের আলোচনা শুনলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে এরকম আরো সমৃদ্ধ আলোচনার জন্য আমরা অপেক্ষা করে থাকব। আপনাদের সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, নমস্কার।